আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। 1970-এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কি হয়েছিল? বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ মাসব্যাপী বন্ধ থাকায় এমন সতর্কতা জারি করা হয়েছে যে পৃথিবী হয়তো 1970-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। অনলাইনকে বিদায় জানালেন সৌদির গ্র্যান্ড মুফতি। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও বিশ্বখ্যাত আলেম শায়েখ সালেহ আল ফৌজান রহস্যজনকভাবে ইন্টারনেট থেকে তার সমস্ত কর্মকাণ্ড ও উপস্থিতি সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট, প্রায় 10 লাখ ফলোয়ার বিশিষ্ট টুইটার এক্স অ্যাকাউন্ট এবং 10 লক্ষাধিক সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল। দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার কয়েক হাজার ফতোয়া, দর্স, পাঠদান, জুমার খুতবা এবং লেকচারের এক বিশাল আর্কাইভ এখন আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরনো অবস্থায় ফিরবে না হরমুজ, যুদ্ধের ক্ষতি উসুল হবে ট্রানজিট টোলে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে পশ্চিমা আধিপত্যের অবসান ঘটিয়ে এক নতুন বাস্তবতা তৈরির ঘোষণা দিয়েছে ইরান। সোমবার 6 এপ্রিল সকালে ইরানি নৌবাহিনীর কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে হওয়া আর্থিক ক্ষতি এখন থেকে এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ট্রানজিট ফি বা টোল থেকে পুষিয়ে নেওয়া হবে। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে যে শর্ত চায় আমিরাত। চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো চুক্তিতে হরমুজ প্রণালীর অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস সতর্ক করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে কোনো দেশই জিম্মি হিসেবে ব্যবহার করতে পারে না। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের। মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। যুক্তরাষ্ট্র ইরানকে পাঠানো যুদ্ধবিরতির কাঠানো ফাঁস কি আছে এতে? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতির কাঠামো প্রস্তাব করেছে পাকিস্তান। প্রস্তাবটি সোমবার 6 এপ্রিল থেকেই কার্যকর হতে পারে এবং এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পথ তৈরি হবে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। 1970-এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কি হয়েছিল? বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ মাসব্যাপী বন্ধ থাকায় এমন সতর্কতা জারি করা হয়েছে যে পৃথিবী হয়তো 1970-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। 1970-এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কি হয়েছিল? বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ মাসব্যাপী বন্ধ থাকায় এমন সতর্কতা জারি করা হয়েছে যে পৃথিবী হয়তো 1970-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। নৌ পরিবহন বিশেষজ্ঞ এবং মায়ার্সকের সাবেক পরিচালক লার্স জেনসেন বিবিসিকে বলেছেন, ইরানের উপর মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রভাব 1970-এর দশকে দেখা অর্থনৈতিক বিশৃঙ্খলার চেয়ে যথেষ্ট বেশি হতে পারে। তার এই মন্তব্য আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ-এর পরিচালক ফাতিহ বিরলের এই মাসের শুরুর দিকের এক সতর্ক বার্তারই প্রতিফলন। বিরল বলেছিলেন, বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা হুমকির সম্মুখীন। তিনি বলেন, এটি 1970-এর দশকের তেলের দামের ঊর্ধ্বগতির ধাক্কার চেয়েও অনেক বড়। এমনকি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর আমরা যে প্রাকৃতিক গ্যাসের দামের ধাক্কা অনুভব করেছি, এটি তার চেয়েও বড়। তবে হরমুজ প্রণালী বন্ধ হওয়া বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটালেও অনেক বিশ্লেষক মনে করেন আজকের বিশ্ব আগের চেয়ে অনেক বেশি সহনশীল। 1970-এর দশকের তেল সংকটে কি হয়েছিল?
জ্বালানি খাতের পরামর্শক প্রতিষ্ঠান ক্রিস্টাল এনার্জির প্রধান নির্বাহী এবং অর্থনীতিবিদ ড ক্যারেল নাখলে বলেন, ১৯৭০-এর দশকের তেল সংকট আজকের পরিস্থিতি থেকে মৌলিকভাবে ভিন্ন ছিল, কারণ সে সময়কার প্রথম তেলের কারণে সৃষ্ট অচলাবস্থা ছিল একটি সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্তের ফল। ১৯৭৩ সালের অক্টোবরে ইয়ম কিপুর যুদ্ধ, যেটি ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধ নামেও পরিচিত, সে সময় ইসরায়েলকে সমর্থন করার কারণে আরব তেল উৎপাদকেরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একদল দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় ওই নীতির পাশাপাশি পরিকল্পিতভাবে তেল উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছিল। নাখলে বলেন, এর ফলে মাত্র কয়েক মাসের মধ্যে তেলের দাম প্রায় ৪ গুণ বেড়ে গিয়েছিল। এর ফলে প্রধান তেল ব্যবহারকারী দেশগুলোতে জ্বালানি রেশনিং শুরু হয়, আর তার ফলে একটি বৈশ্বিক অর্থনৈতিক এবং আর্থিক সংকট তৈরি হয়েছিল, যার প্রভাব ছিল সুদূরপ্রসারী, বলছেন নাখলে। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের গবেষক ড টিয়ারন্যান হেনি বলেন, তেলের চড়া দাম সব ক্ষেত্রেই মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছিল। এর অর্থ হল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের খরচ কমিয়ে দেয় এবং বেকারত্ব চরমভাবে বৃদ্ধি পায়। তিনি বলেন, এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছিল অর্থনীতিতে, যা অনেক দেশের সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছিল। ব্যাপক ধর্মঘট, বিক্ষোভে এবং দেশে দেশে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছিল। অনেক পরিবারই তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় দেশেই ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মন্দা চলে। ওই সংকট ১৯৭৪ সালে টেড হিথের কনজারভেটিভ পার্টি নেতৃত্বাধীন সরকারের পতনের পেছনেও ভূমিকা দিয়েছিল। বর্তমান তেল সংকটে ঠিক কী হচ্ছে? ১ মাস আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তেহরানের অবরোধে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে উপসাগরীয় দেশগুলো থেকে তেল, গ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, কারণ এই দেশগুলো বিশ্বের মোট তেলের প্রায় ১/৫ রপ্তানি করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় তেলের প্রবাহ পুনরায় সচল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। এর মধ্যে রয়েছে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানানো এবং ইরান যদি এ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের অনুমতি না দেয় তবে দেশটির উপর আরও কঠোর হামলার হুমকি দেওয়া। তবে বর্তমানে ভেসপুচি মেরিটাইম নামক পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক জেনসেন বিবিসি টুডে প্রোগ্রামকে বলেছেন যে ১ মাস আগে উপসাগরীয় অঞ্চল ছেড়ে আসা তেলের বড় একটি অংশ এখনও বিশ্বের বিভিন্ন শোধনাগারে পৌঁছচ্ছে, কিন্তু এই প্রবাহ শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, আমরা তেলের ঘাটতি দেখছি, তা কেবল আরও ঘনীভূত হবে। এমনকি যদি অলৌকিকভাবে আগামীকাল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়, তবুও একই অবস্থা থাকবে। তিনি বলেন, আমরা জ্বালানি খরচের বিশাল চাপের মুখে পড়ব, যা কেবল এই সংকট চলাকালীন নয়, বরং এটি শেষ হওয়ার পরও ৬ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হবে। বর্তমান সংকট কি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়ে ভয়াবহ হতে পারে? আরব এনার্জি ক্লাবের সাধারণ সম্পাদক নাখলে বলেন, ১৯৭০-এর দশকের তুলনায় বর্তমান তেলের বাজার অনেক বেশি বৈচিত্র্যময়, আর সেই সাথে তেলের সামগ্রিক ব্যবহারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার বিশ্বাস, বর্তমান দাম চড়া হলেও আজকের সংকট ততটা তীব্র নয়। তিনি বলেন, যদিও আমরা তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখছি, এটি সাম্প্রতিক ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় একটি বিঘ্ন। তবুও বাজার ১৯৭০-এর দশকের তুলনায় অনেক বেশি স্থিতিশীল, বরং এটি এখন আরও বহুমুখী, তেলের উপর কম নির্ভরশীল এবং আপৎকালীন ব্যবস্থা এবং বাফার স্টকের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় আরও সুসজ্জিত। তবে পণ্য গবেষণা প্রতিষ্ঠান ন্যাটিসিস সিআইবির ডিরেক্টর জোয়েল হ্যানকক একটি গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা উল্লেখ করেছেন। তার মতে ১৯৭০-এর দশকের সংকট মূলত উন্নত দেশগুলোকে লক্ষ্য করেছিল, যাদের এটি সামলানোর মতো অর্থ এবং রাজনৈতিক ক্ষমতা ছিল। বর্তমান সংকট মূলত উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, যাদের এই সংকট ভালোভাবে মোকাবিলা করার মতো প্রাতিষ্ঠানিক, আর্থিক এবং রাজস্ব সক্ষমতার অভাব রয়েছে। তিনি আরও বলেন যে ১৯৭০-এর দশকে জ্বালানি অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বর্তমানের মতো প্রাসঙ্গিক ছিল না। হ্যানকক বলেন, আজকের এই সংকট কেবল তখনই শেষ হবে যখন যুদ্ধের তীব্রতা কমবে। তিনি জানান, বর্তমানে এমন কিছু বিষয় রয়েছে যা বিশ্বের অনুকূলে কাজ করছে, যেমন যে কোনো দেশের অর্থনীতি সম্পর্কে আমাদের উন্নত ধারণা এবং অনেক দেশের কাছে তেলের রিজার্ভ থাকা। তিনি আরও বলেন, তবে এখনকার প্রধান ঝুঁকি হল এই সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে সামনের দিন পরিস্থিতি আরও অস্পষ্ট হয়ে পড়বে। সবচেয়ে ভালো সমাধান হল যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করা এবং স্থিতিশীলতার একটি পরিবেশ ফিরিয়ে দেওয়া। অনলাইনকে বিদায় জানালেন সৌদির গ্র্যান্ড মুফতি।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও বিশ্বখ্যাত আলেম শায়েখ সালেহ আল ফাউজান রহস্যজনকভাবে ইন্টারনেট থেকে তার সমস্ত কর্মকাণ্ড ও উপস্থিতি সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট, প্রায় 10 লাখ ফলোয়ার বিশিষ্ট টুইটার এক্স অ্যাকাউন্ট এবং 10 লক্ষাধিক সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল। দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার কয়েক হাজার ফতোয়া, দর্স, পাঠদান, জুমার খুতবা এবং লেকচারের এক বিশাল আর্কাইভ এখন আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না। শায়েখ ফাউজানের অফিসিয়াল ওয়েবসাইট www.alfauzan.af.org.sa এখন আর সচল নেই। এছাড়া তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চিরতরে মুছে ফেলা হয়েছে। এর ফলে মুসলিম উম্মার জন্য উন্মুক্ত থাকা এক বিশাল ইলমি ভাণ্ডার অনলাইন থেকে হারিয়ে গেল। ডিলিট হওয়া কন্টেন্টগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো। 11,783টি ফতোয়া, 1,944টি দর্স শিক্ষামূলক পাঠ, 184টি জুমার খুতবা, 578টি বিশেষ লেকচার। দশকব্যাপী সংগৃহীত এই ধর্মীয় দিক নির্দেশনা ও ফতোয়াগুলো ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করত, যা এখন আর ইন্টারনেটে সহজলভ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করেছিলেন এই অ্যাকাউন্টগুলো হয়তো ভক্তদের দ্বারা পরিচালিত ছিল। তবে ইতোপূর্বে তার অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য যাচাই করে দেখা গেছে শায়েখ সালেহ আল ফাউজান নিজেই এই অ্যাকাউন্টগুলোকে তার দাপ্তরিক মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, যার একটিও এখন অনলাইনে সক্রিয় নেই। কেন বা কী কারণে হঠাৎ করে সমস্ত প্ল্যাটফর্ম থেকে এই কন্টেন্টগুলো সরিয়ে নেওয়া হলো, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শায়েখ আল ফাউজান নিজেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। সবকটি প্ল্যাটফর্ম থেকে একই সঙ্গে তথ্যগুলো মুছে ফেলার বিষয়টি অনুসারীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। সূত্র দ্য ইসলামিক ইনফরমেশন। পুরনো অবস্থায় ফিরবে না হরমুজ, যুদ্ধের ক্ষতি উসুল হবে ট্রানজিট টোলে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে পশ্চিমা আধিপত্যের অবসান ঘটিয়ে এক নতুন বাস্তবতা তৈরির ঘোষণা দিয়েছে ইরান। সোমবার 6 এপ্রিল সকালে ইরানি নৌবাহিনীর কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে হওয়া আর্থিক ক্ষতি এখন থেকে এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ট্রানজিট ফি বা টোল থেকে পুষিয়ে নেওয়া হবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই জলপথের নিয়ম স্থায়ীভাবে বদলে যাচ্ছে। আইআরজিসি স্পষ্ট করেছে যে এই আন্তর্জাতিক জলপথে বিদেশি শক্তির খবরদারির দিন শেষ হয়ে গেছে। ইরানের প্রেসিডেন্টের যোগাযোগ উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ মেহেদি তাবাতাবাই জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের হুমকি বা আল্টিমেটামে কাজ হবে না। যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সমপরিমাণ অর্থ টোল হিসেবে আদায় হওয়ার পরই কেবল প্রণালীটি সবার জন্য পুরোপুরি উন্মুক্ত করা হতে পারে। বর্তমানে ইরান বাছাইকৃত কিছু বিদেশি জাহাজকে চলাচলের অনুমতি দিলেও ক্ষেত্রবিশেষে প্রায় $10 লাখ বেশি ট্রানজিট ফি আদায় করছে বলে জানা গেছে। ইরানি নৌবাহিনী বর্তমানে পারস্য উপসাগরে একটি নিজস্ব নিরাপত্তা কাঠামো বা নিউ অর্ডার প্রতিষ্ঠার শেষ ধাপে রয়েছে। এর মূল বৈশিষ্ট্যগুলো হল, কোনো বহিরাগত শক্তি ছাড়াই উপকূলীয় রাষ্ট্রগুলো এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে। পুরো এলাকায় আধুনিক নজরদারি ব্যবস্থা ও দ্রুত সাড়াদানকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ইরান তাদের জলসীমা রক্ষা করে জ্বালানি প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই কঠোর অবস্থানের ফলে বিশ্ববাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি এই নতুন ব্যবস্থাকে সামরিকভাবে চ্যালেঞ্জ করে, তবে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং যে কোনো উস্কানোমূলক হস্তক্ষেপের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে যে শর্ত চায় আমিরাত। চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো চুক্তিতে হরমুজ প্রণালীর অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস সতর্ক করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে কোনো দেশই জিম্মি হিসেবে ব্যবহার করতে পারে না। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের। সম্প্রতি সাপ্তাহিক এক ব্রিফিংয়ে আনোয়ার গার্গাস জানান, আমিরাত যুদ্ধের অবসান চায়, তবে তা যেন কেবল সাময়িক যুদ্ধবিরতি না হয়।
তিনি বলেন, আমরা এমন কোনো চুক্তি চাই না যা ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মতো মূল সমস্যাগুলোকে আড়ালে রেখে দেয়। এগুলো সমাধান না হলে মধ্যপ্রাচ্য আরও বেশি বিপজ্জনক ও অস্থির হয়ে উঠবে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 এই পথ দিয়ে সরবরাহ করা হয়। গার্গাসের মতে, হরমুজ প্রণালীর নিরাপত্তা কেবল আঞ্চলিক বিষয় নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য অপরিহার্য। তিনি স্পষ্ট করে বলেন, কোনো দেশই এই জলপথকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না এবং নৌ চলাচলের স্বাধীনতা যে কোনো শান্তি চুক্তির অবিচ্ছেদ্য অংশ হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে চুক্তি না করলে এবং হরমুজ প্রণালী খুলে না দিলে তেহরানের নরক নামিয়ে আনা হবে। অন্যদিকে গত 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলোতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত সবচেয়ে বেশি ইরানি হামলার শিকার হয়েছে। আনোয়ার গার্গাস বলেন, আমিরাতের জন্য এটি ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতি, যা এখন বাস্তবে ঘটছে। তবে তিনি দাবি করেন, এই চাপের মধ্যেও আমিরাতের অর্থনীতি শক্ত অবস্থানে রয়েছে। ইরানের এই কৌশল আরব দেশগুলোকে যুক্তরাষ্ট্র থেকে দূরে সরানোর বদলে উল্টো ওয়াশিংটনের আরও কাছাকাছি নিয়ে আসছে বলে মন্তব্য করেন গার্গাস। তিনি জানান, যুক্তরাষ্ট্রই আমিরাতের প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে থাকবে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে তিনি বলেন, আমিরাত ইরানের সাথে শত্রুতা চায় না, তবে বর্তমান তেহরান সরকারের ওপর আস্থা রাখা অসম্ভব। তাদের এই ধ্বংসাত্মক নীতি কেবল শাসক গোষ্ঠীকে রক্ষার জন্য, দেশের মঙ্গলের জন্য নয়। মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আজ সোমবার 6 এপ্রিল ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। তবে এই ঘটনায় আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ পর্যন্ত এসব হামলায় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরান ইসরায়েল সহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানকে পাঠানো যুদ্ধবিরতির কাঠানো ফাঁস কি আছে এতে? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতির কাঠামো প্রস্তাব করেছে পাকিস্তান। প্রস্তাবটি সোমবার 6 এপ্রিল থেকেই কার্যকর হতে পারে এবং এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পথ তৈরি হবে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান রাতারাতি এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাঠিয়েছে। এতে 2 ধাপের একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং পরে একটি পূর্ণাঙ্গ চুক্তি। প্রাথমিক সমঝোতাটি একটি সমঝোতা স্মারক বা এমওইউ আকারে ইলেকট্রনিকভাবে চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে পাকিস্তানি একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। এর আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়াস জানায়, যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা 45 দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে, যা 2 ধাপে স্থায়ী সমাধানের দিকে যেতে পারে। এক্সপ্রেস ট্রিবিউনকে কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির টানা যোগাযোগ রাখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হবার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করা হবে। এরপর 15 থেকে 20 দিনের মধ্যে একটি বিস্তৃত চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসলামাবাদ অ্যাকর্ড নামে সম্ভাব্য এই চুক্তির আওতায় প্রণালীকে ঘিরে একটি আঞ্চলিক কাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।
চূড়ান্ত আলোচনাটি ইসলামাবাদে সরাসরি বৈঠকের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে এই বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি চান, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর হামলা চালাবে না এমন নিশ্চয়তা থাকতে হবে। তারা আরও বলেছেন পাকিস্তান, তুরস্ক ও মিশর সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর কাছ থেকে তারা বার্তা পেয়েছে। সূত্রের দাবি, চূড়ান্ত চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার প্রতিশ্রুতি দেবে। এর বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা এবং জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে পাকিস্তানের দুটি সূত্র জানিয়েছে এখনও পর্যন্ত ইরান এই প্রস্তাবে সম্মতি দেয়নি, যদিও কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ জোরদার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সংঘাত তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা বেড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিণতি ভোগ করতে হবে। বিশ্লেষকদের মতে এই কূটনৈতিক উদ্যোগ সফল হলে শুধু আঞ্চলিক উত্তেজনাই কমবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও স্থিতিশীলতা ফিরতে পারে। তবে সবকিছুই এখন নির্ভর করছে তেহরানের চূড়ান্ত অবস্থানের ওপর।